আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৭.২ অনুশীলনীর ৬ থেকে ১০ নম্বর সমস্যার সমাধান করব। তো ৬ নম্বরে দেখো, ৬ নম্বরে বলেছে ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ৬৩ হলে মানে 63 হলে সংখ্যা ৩টি বের করো। তো আমরা প্রথমে নম্বর দিয়ে নিই। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে তোমরা কি বুঝো? ক্রমিক সংখ্যা বলতে বোঝায়, যেমন ধরো আমরা যদি এভাবে লিখি যে 1 2 3 4, মানে এই যে পর্যায়ক্রমে 1 2 3 4 5 6, এই যে আমরা পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো বলি সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য হবে 1 করে পর্যায়ক্রমে। যেমন দেখো, এই 1 আর 2 এর মধ্যে পার্থক্য, মানে 2 থেকে 1 বাদ দিলে দেখবে 1 পাবে। আবার 3 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে দেখবে 1 পাবে। আবার 4 থেকে 3 বাদ দিলেও কিন্তু 1 পাবে। অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হবে 1 1 করে। সহজভাবে যদি বলি, ধরো প্রথম ক্রমিক সংখ্যাটা যদি তুমি x ধরো, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা তার সাথে আরো 1 যোগ হবে, তাহলে পরবর্তীটা হবে x + 1। পরবর্তী ক্রমিক সংখ্যা কি হবে? x + 2, মানে তার সাথে আরো 1 যোগ হবে। পরবর্তীটা কি হবে? x + 3। এভাবে 1 1 করে বাড়তে থাকবে। এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। তো আমাদের এখানে বলেছে যে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি দেয়া আছে। তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে 3টি ক্রমিক সংখ্যাগুলা কি কি। তাহলে আমরা ধরে নিই যে প্রথম সংখ্যাটি, তাহলে লিখি যে মনে করি প্রথম সংখ্যাটি যদি আমরা x ধরলাম x, তাহলে দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই হবে x + 1। তাহলে আমি লিখি দ্বিতীয় সংখ্যাটি সমান x + 1। তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে বলো? তাহলে তৃতীয় সংখ্যাটি অবশ্যই x + 2 হবে। তাহলে লিখি যে তৃতীয় সংখ্যাটি সমান x + 2। তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা পেয়েছি। প্রথমটা x, তারপরটার সাথে 1 যোগ করেছি, তারপরটার সাথে 2 যোগ করেছি। এখানে যদি আরো দুইটা থাকতো তাহলে পরের ক্রমিক সংখ্যাটা কি লিখতাম? পরেরটা লিখতাম x + 3, তারপরটা কি লিখতাম? তারপরটা লিখতাম x + 4। এভাবে আমরা বাড়তাম, 1 1 করে বেড়ে যেত। আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দিয়েছে, তাই আমরা তিনটা সংখ্যা নিয়ে দিয়েছি। এখন আমরা শর্ত মতে লিখে নিব বা প্রশ্ন মতে। তাহলে লিখি যে প্রশ্ন মতে দেখো, আমাদেরকে বলেছে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি মানে যোগ। তাহলে এখানে তিনটা সংখ্যা নিয়েছি, এই তিনটা সংখ্যার যোগফল কত দেয়া আছে? 63। তাহলে আমি লিখতে পারি x + 1 একটা প্লাস x + 2 একটা সংখ্যা। এই তিনটার যোগফল কত? 63। তাই তিনটাকে যোগ আকারে লিখেছি এবং 63 লিখে দিয়েছি। এখন ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই, তাহলে x প্লাস কে দিয়ে আসলে ব্র্যাকেট দেওয়ার, ব্র্যাকেটের আগে প্লাস দেওয়া মানে কি? প্লাস দিয়ে সবগুলোকে গুণ করা। এখন প্লাস দিয়ে যাকে গুণ করবা ওইটাই তো आंसर হবে, তাই না? আমরা শুধু ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি। এখন দেখো, x গুলোকে আমরা যোগ করে দিব আর সংখ্যাগুলোকে যোগ করে দিব। তো দেখো, এখানে একটা, দুইটা, তিনটা x, তাহলে হলো 3x। আর এখানে 1 আর এখানে 2, তাহলে +3 সমান হচ্ছে 63। তাহলে 3x, তাহলে দেখো এই পাশে যদি প্লাস থাকে তাহলে সমানের ওই পাশে যে কি হয়ে যায় সেটা মাইনাস হয়ে যায়। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পক্ষান্তর করা। এজন্য আমরা নোট দিয়ে দিব যে পক্ষান্তর করে। এখন দেখো 3x, এখন 63 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে তো 60 হবে। অতএব x সমান 60/3। তাহলে এখন যদি তুমি এই 60 কে মানে 60 কে 3 দিয়ে যদি ভাগ করো, তাহলে কি 3 1 কে 3, 3 2 গুণা 6, আর এই যে শূন্যটা এখানে বসে যাবে। তাহলে কি হলো? x এর মান কত পেয়েছি? আমরা x এর মান পেয়েছি 20। এখন দেখো, প্রথম সংখ্যাটা আমরা কি ধরেছিলাম? x। তাহলে প্রথম সংখ্যাটা কত? x, x এর মান পেলাম 20। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম
সংখ্যাটি সমান 20। এখন তাহলে দ্বিতীয় সংখ্যাও লিখতে পারবো, কারণ আমাদের তো x এর মান বের হয়ে গেছে। তাহলে লিখি যে দ্বিতীয় সংখ্যা কত ছিল বলো? x প্লাস 1 ছিল। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 20 প্লাস 1, তাহলে এটা কত হবে? 21। আর তৃতীয় সংখ্যাটা আমরা লিখি, তাহলে তৃতীয় সংখ্যাটি এটা ছিল x প্লাস 2, x এর মান 20 প্লাস 2, তাহলে এটা হবে 22। তাহলে দেখো আমাদের তিনটা সংখ্যায় আমরা বের করেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্রমিক সংখ্যা। একটা হচ্ছে 20, একটা 21 এবং একটা 22। তো চলো এখন আমরা 7 নম্বর সমস্যার সমাধান করি। 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বরে বলেছে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুটি কত নির্ণয় করতে বলেছে আমাদের। সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো কোন দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেয়া নাই, শুধু যোগফলটা দেয়া আছে। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। আমরা তাহলে বড় সংখ্যাটা ধরে নিই। তাহলে লিখি যে মনে করি বড় সংখ্যাটি সমান x। দেখো আমরা বড় সংখ্যাটি মনে করেছি x, আর ছোট সংখ্যাটা, তাহলে দেখো দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 55 আর একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি x। তাহলে যোগফল থেকে, যদি দুইটা সংখ্যার যোগফল থেকে যদি একটা সংখ্যা বাদ দেওয়া যায়, তাহলে তো আরেকটা সংখ্যা বের হয়ে যাবে, তাই না? ধরো এখানে দেয়া আছে দুইটা সংখ্যার যোগফল ধরো 50 দেওয়া আছে, আর একটা সংখ্যা তোমার কাছে দিয়েছে 20। একটা সংখ্যা দেওয়া আছে 20 আর দুইটার যোগফল দেওয়া আছে 50। তো এখন যদি দুইটার যোগ করে 50 হয়েছে আর একটা দেওয়া আছে 20, তাহলে 50 থেকে যদি আমি 20 বাদ দিয়ে দিই, তাহলে তো আমার আরো একটা যে সংখ্যা আছে সেই সংখ্যাটা বের হয়ে যাবে না? তো ঠিক একই ভাবে এখানেও দেখো দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে। তো দুইটা সংখ্যার যোগফল যদি 55 হয় আর একটা সংখ্যা যদি x হয়, তাহলে আমরা ছোট সংখ্যাটা অবশ্যই লিখতে পারবো যে যোগফল থেকে ওই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, অতএব ছোট সংখ্যাটি, তাহলে যোগফল ছিল কত? 55। 55 থেকে যদি আরেকটা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ছোট সংখ্যাটা বের হয়ে যাবে। এই জন্যই আমরা ছোট সংখ্যাটি সমান লিখেছি 55 মাইনাস x, কারণ দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে 55। এখন তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তো লিখি প্রশ্ন মতে। এখন আমাদেরকে কি বলেছে দেখো, শর্ত যে দিয়েছে, শর্ত বলেছে বড় সংখ্যাটির 5 গুণ। তাহলে বড় সংখ্যা কোনটা বলো? বড় সংখ্যা হচ্ছে x। তাহলে এই যে বড় সংখ্যা x লিখলাম, x এর কত গুণ? 5 গুণ, তাই এর আগে 5 লিখলাম। পাশাপাশি লেখা মানে কিন্তু গুণ আকারে, হ্যাঁ। 5 গুণ কি বলেছে? ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আগে ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 55 বিয়োগ x। এটাকে আমরা কি চিন্তা করেছি? এটাকে চিন্তা করেছি ছোট সংখ্যা। এটার কয় গুণের সমান? লেখা আছে 6 গুণ, তাহলে এটার আগে 6 লিখবো, তাহলে গুণ হয়ে যাবে। গুণের সমান, তাহলে দুইটার মাঝখানে আমি সমান দিয়েছি। তাহলে বড় সংখ্যার 5 গুণটা ছোট সংখ্যার 6 গুণের সমান হয়েছে। এটা শর্ত মতে এভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এখন দেখো, তাহলে এই 5x আমরা এখানে রেখে দিই, আর এই পাশে দেখো এটা গুণ আকারে আছে, তাহলে 55 এর সাথেও গুণ হবে আর -x এর সাথেও গুণ হবে। তো 6 এর সাথে যদি আমি 55 কে গুণ করে দিই, তাহলে কত হবে বলো? 6 এর সাথে যদি 55 গুণ হয়, তাহলে হবে 330। 5 6 30 এভাবে করবে তোমরা ছোট করে। 5 6 30, 30 এর কি 0, হাতের কত 3, আবার 5 6 30, 30 আর 3 33। আর এই যে দেখো 6 এর সাথে -x গুণ করলে -6x হবে। এখন এটা এই পাশে মাইনাস আছে, তাহলে আমরা যদি এটা সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এই -6x প্লাস 6x হয়ে যাবে, তাহলে 330। এটা কি করেছি বলো? এটার নাম পক্ষান্তর করেছি, তাই আমরা লিখে দিব যে পক্ষান্তর করে। এখন এই 5x আর 6x যদি যোগ করি, তাহলে হবে 11x। 11x সমান 330 হচ্ছে। তাহলে x সমান কত হবে? এই পাশে 11x, 11 এর সাথে x টা গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে কি হবে? ভাগ হবে। তাহলে 330 এর সাথে 11 ভাগ হয়ে গেল।
এখন তোমরা তো কাটাকাটিটা করতেই পারবে যে 11 একে 11 আর 3 11 33 হয়, তাই না? 11 একে 11 আর 3 11 33। আর এই যে শূন্যটা ছিল, এই শূন্যটা এই যে কেটে উপরে বসাই দিয়েছি, তাহলে ভাগফল কত পেয়েছি? 30 হয়েছে। তাহলে x এর মান অর্থাৎ বড় সংখ্যাটি আমরা কত পেয়েছি? 30। তাহলে আমরা লিখতে পারি অতএব বড় সংখ্যাটি সমান 30। তাহলে ছোট সংখ্যাটি কি হবে বলো? ছোট সংখ্যাটি আমরা কি ধরেছিলাম? ছোট সংখ্যা ধরেছিলাম 55 মাইনাস x। এখন লিখি তাহলে 55 মাইনাস x এর মান কত পেয়েছি? 30 পেয়েছি, তাই x এর জায়গায় 30 লিখব। এখন 55 থেকে যদি তুমি 30 বাদ দাও তাহলে 25 পাবে। তাহলে একটা সংখ্যা পেলাম আমি 30 আর একটা সংখ্যা পেলাম 25। তাহলে লিখি অতএব সংখ্যা দুইটি, অতএব সংখ্যা দুইটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার 25 আর 30। দেখো 7 নম্বর সমস্যার আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বরে দেখো বলেছে, 8 নম্বরে বলেছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম আর মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? একটু খেয়াল করে যদি দেখো তাহলে দেখতে পাবে যে বলছে রীতার চেয়ে গীতার আছে 6 টাকা কম এবং মিতার আছে 12 টাকা বেশি। তো মিতা আর গীতা দুজনেরই টাকার পরিমাণটা কিন্তু রীতার সাথে তুলনা করা হয়েছে। এই জন্য আমরা ধরে নিব যে রীতার টাকার পরিমাণটা x। ধরবো কেন? কারণ এই রীতার সাথে দুইজনেরই তুলনা করেছে, এই জন্য রীতারটা ধরবো। যার সাথে সবার তুলনা করবে সেটাকেই তুমি ধরে নেবে। তো আমি মনে করি লিখেছি, মনে করি। তাহলে রীতার টাকা সমান x। তাহলে রীতার টাকার পরিমাণ আমরা কত ধরেছি? x। বা লিখতে পারো রীতার কাছে আছে সমান x টাকা। এবার রীতার টাকা যদি x হয় তাহলে দেখো রীতার চেয়ে গীতার আরো 6 টাকা কম আছে। 6 টাকা কম আছে। রীতার যত টাকা ছিল তার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তাহলে গীতার কাছে কত টাকা আছে? তাহলে আমি লিখি যে গীতার কাছে আছে বা গীতার টাকার পরিমাণ। তাহলে আমরা রীতার টাকাটা ধরে নিব। তাহলে লিখি যে রীতার আছে x টাকা। তাহলে তার আছে x টাকা আমরা মনে করলাম। এখন দেখো রীতার চেয়ে গীতার কিন্তু 6 টাকা কম আছে। তো যখন আমাদের বলবে কম আছে তখন আমাদের বিয়োগ করতে হবে। তো কার চেয়ে কম আছে? রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তাহলে আমরা লিখতে পারি যে গীতার আছে কার টাকার চেয়ে কম আছে? রীতার টাকা। রীতার টাকা কত ছিল? x। কয় টাকা কম ছিল? 6 টাকা। এজন্য 6 বিয়োগ করেছি। তাহলে এটা হচ্ছে গীতার টাকার পরিমাণ। আরেকটা নাম আছে সেটা হচ্ছে মিতা। মিতার আবার রীতার চেয়ে 12 টাকা বেশি আছে। তাহলে আমরা লিখব যে মিতার আছে তাহলে মিতার কার থেকে বেশি আছে? রীতার থেকে। তাহলে রীতার টাকা কত ছিল? x। তার চেয়ে আবার 12 টাকা বেশি আছে, এজন্য x এর সাথে 12 টাকা আমরা যোগ করে দিয়েছি। এখন আমাদেরকে আবার প্রথম লাইনে বলে দিয়েছিল যে গীতা, রীতা আর মিতার টাকা তিনজনের টাকাটা যদি তুমি যোগ করো মানে একত্রিত করো তাহলে 180 টাকা পাবে। এখন আমরা যেগুলো ধরে নিয়েছি সেগুলো তো সবার টাকার পরিমাণ, আর যেটা দেয়া আছে সেটাও কিন্তু সবার টাকার পরিমাণ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি যে প্রত্যেকের টাকার পরিমাণটা আমরা যদি যোগ করে দিই, যোগ করে 180 লিখতেই পারি। তাহলে x যোগ x মাইনাস 6 এটা গীতার টাকা, যোগ x প্লাস 12 এটা হচ্ছে মিতার টাকা। এই তিনটা টাকাকে আমি যোগ করেছি, যোগ করে 180 লিখলাম। এই যে 180 এটা হচ্ছে তিনজনের টাকার পরিমাণ একসাথে করা, এটা প্রশ্নে দেয়া আছে। এবার আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এই যোগ চিহ্নগুলো দেয়া আছে, সুতরাং যোগ দিয়ে সবগুলোকে গুণ হবে। আমি শুধু ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। তাহলে x প্লাস x মাইনাস 6
প্লাস এক্স প্লাস এক্স প্লাস 12 সমান 180। এখন দেখো এখানে একটা দুইটা তিনটা এক্স আছে, তাহলে আমি লিখতে পারবো 3x। আর 12 প্লাসে আছে আর 6 মাইনাসে আছে, তো 12 থেকে 6 যদি তুমি বাদ দাও তাহলে প্লাস 6 পাবে, কারণ এটা এই প্লাস 12টা প্লাসে ছিল আর এটা মাইনাসে ছিল, এই জন্য। এখন 180, এবার 3x, এটা হচ্ছে প্লাস 6 এর পাশে প্লাসে আছে, তাহলে ওই পাশে যদি যায় তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে -6। তো আমরা পক্ষান্তর করে পেয়েছি, তাই লিখে দিব যে পক্ষান্তর করে। এখন দেখো 3x, তাহলে 180 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে 174 পাবে। তাহলে x সমান আমরা কত লিখতে পারবো? দেখো 3 এর সাথে x কিন্তু গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে কি হবে, 3টা ভাগ হয়ে যাবে, তাহলে 174 ভাগ 3 হয়ে যাবে। এখন তোমরা রাফে বা ক্যালকুলেটরে করে দেখতে পারো যে 174 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়। তো 174 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 58 হবে, তাহলে আমি লিখব অতএব x সমান হচ্ছে 58। এখন দেখো x কার টাকার পরিমাণ ধরেছি? x ধরেছি রিতার টাকা, তো রিতার টাকা বের হয়ে গেছে 58, তাহলে আমি লিখতে পারি যে রিতার আছে 58 টাকা। এবার গীতার কয় টাকা ধরেছিলাম? গীতার টাকা, তাহলে আমি লিখতে পারি যে গীতার আছে কত লিখেছিলাম? x - 6, তাহলে x এর মান কত? 58 - 6। এখন দেখো 58 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে কত হবে? 52 হবে। তাহলে গীতার কয় টাকা আছে? গীতার আছে 52 টাকা। আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে মিতা, তাহলে মিতার আছে, মিতার কত টাকা আছে বলো? মিতার হচ্ছে x এর সাথে 12, 12 টাকা বেশি আছে রিতার চেয়ে, তাহলে রিতার টাকা হচ্ছে 58, তাহলে 58 + 12 হবে 58 + 12 যদি করো তাহলে হলো 70। তাহলে আমরা তিনজনের টাকার পরিমাণটাই পেয়ে গেলাম। তো তোমরা অ্যানসার আরেক লাইন সুন্দর করে লিখবে যে তিনজনের টাকার পরিমাণ 58 টাকা, 52 টাকা এবং 70 টাকা। আমি এখানে অ্যানসার লিখে দিচ্ছি। তো দেখো আমাদের তিনজনের টাকার পরিমাণ বের হয়ে গেছে, এই অঙ্কটা আমাদের সমাধান হয়েছে। এখন আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বরে বলেছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা দেয়া আছে। খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। এখন খাতা ও কলম কোনটার দাম কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো এখানে খাতা এবং কলম কোনটার দাম বলে দেওয়া হয় নাই, কিন্তু দেখো দুইটা জিনিসের মানে খাতা এবং কলমের মোট দামটা দেয়া আছে 75 টাকা। তাহলে আমরা যদি যে কোনো একটার দাম ধরি তাহলে তো আরেকটা বের করে ফেলতে পারবো। মোট দাম থেকে যদি আমরা ওটা বাদ দিই তাহলে তো আরেকটার দাম বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে লিখবো, মনে করি, যেহেতু প্রথমে খাতার কথা বলা হয়েছে তাহলে আমরা লিখি মনে করি খাতার দাম সমান x টাকা। এখন দুইটার মোট দাম দেয়া আছে 75 টাকা। দুইটার মোট দাম, খাতা এবং কলমের মোট দাম হচ্ছে 75 টাকা। ওইটা থেকে যদি তুমি খাতার দামটা বাদ দাও তাহলে তো তুমি কলমের দামটা পেয়ে যাবে, তাই না? তাহলে আমি এখন লিখতে পারি যে কলমের দাম, অতএব কলমের দাম, তাহলে মোট দাম কত ছিল? মোট দাম হচ্ছে 75। 75 থেকে যদি আমি খাতার দামটা বাদ দেই x, তাহলে আমি কলমের দামটা পাচ্ছি। এই জন্য আমরা কলমের দাম সমান লিখতে পারি 75 - x। এবার পরবর্তী অংশে আমাদের বলেছে যে খাতার দাম 5 টাকা কম। তাহলে খাতার দাম কত ধরেছিলাম বলো? x, তাহলে এর চেয়ে 5 টাকা কম। তাহলে আমরা লিখি যে 5 টাকা কমে খাতার দাম। 5 টাকা যদি কমে যায় তাহলে খাতার দাম কত হবে? ধরো একটা জিনিসের দাম 20 টাকা ছিল, এখন 5 টাকা কমে গেছে, তাহলে জিনিসটা কি করলা তুমি?
তাহলে দাম এখন কত হবে? 15 হবে। তো কি করেছো? 20 থেকে 5 বিয়োগ করে দিয়েছো। তো ঠিক আমরা এটা একই কাজ করব। তাহলে লিখি যে 5 টাকা কমে খাতার দাম। তাহলে আগে খাতার দাম ছিল কত? x টাকা, এখন আরো 5 টাকা কমে গেছে, এজন্য বিয়োগ করব 5 x থেকে। তাহলে 5 টাকা কমে এখন আমার খাতার দাম বের হয়ে গেছে x - 5। আবার বলছে যে কলমের দাম 2 টাকা যদি বেশি হয়, কলমের দাম আগে যয় টাকা ছিল তার চেয়ে আবার 2 টাকা বেশি, তাহলে এখানে লিখব যে অতএব 2 টাকা বেশিতে কলমের দাম সমান, কলমের দাম আগে ছিল 75 - x, এটা কলমের দাম আগে ছিল, এই দামটা কলমের আগে ছিল, এখন আরো 2 টাকা বেশি হয়েছে, তাহলে 2 টাকা আরো যোগ হবে, বেশি দাম বেড়ে গেলে 2 টাকা আর টাকা যোগ হয়, তাহলে আমরা 2 টাকা আরো যোগ করলাম। এখন দেখো আমি এটার যদি ব্র্যাকেটটা তুলে দিই, এই অংশের আরেক লাইন করি, তাহলে 75 বিয়োগ x প্লাস 2, শুধু ব্র্যাকেটটা তুলে দিয়েছি আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে নিই, প্রথমটা দিয়ে এখানে টাকা লিখে দিই, টাকা লেখার জন্য আর কি। দেখো 75 এখানে আছে প্লাস 75, এখানে আছে প্লাস 2, তাহলে 75 আর 2 কত হবে বলো? 77 হবে, আর মাইনাস x, এটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিই যে টাকা। এখন আমরা প্রশ্ন মতেতে যেতে পারি, আমাদের যে শর্তটা দিয়েছে সেই শর্তটা আমাদের পূরণ করতে পারি। তাহলে লিখি যে প্রশ্ন মতে কি বলেছে দেখো, প্রশ্ন মতে কিন্তু আমাদেরকে বলেছে যে খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। তাহলে খাতার দামটা কত? 5 টাকা কমে খাতার দামটা কত? খাতার দামটা হচ্ছে x - 5, এটা। আর কলমের দামটা কত হয়েছে 2 টাকা বেশি দিয়ে? কলমের দামটা হয়েছে 77 - x, এটা 2 টাকা বেশি দিয়ে এই টাকাটা হয়েছে। এখন আমাদেরকে বলেছে যে কলমের দামের দ্বিগুণ হতো, তাহলে কলমের যার সাথে এর থাকবে তার সাথে গুণ করব। তাহলে কলমের দ্বিগুণ, তাহলে কলমের দামের সাথে 2 গুণ করলাম, কার সমান হতো? এই যে খাতার দামের সমান হতো, এজন্য মাঝখানে সমান দিলাম। এক কথায় আগে খাতার দামটা লিখলাম আর একপাশে কলমের দামটা লিখলাম, বলেছে কলমের দামের দ্বিগুণ, এজন্য কলমের দামেরটাকে 2 দিয়ে গুণ করলাম। এখন তাহলে আমরা পরবর্তী অংশের কাজটা করি। তাহলে x - 5 আমরা রেখে দিব, আর এই যে 2টা এটা 77 এর সাথেও গুণ হবে আর -x এর সাথেও গুণ হবে। তো এই 2 দিয়ে যদি তুমি 77 কে গুণ করো তাহলে 154 পাবে, আর -2 এর সাথে x গুণ করলে 2x হবে। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে x, এখানকার -x যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে +2x হয়ে যাবে, সমান দিলাম। এই যে 154 ছিল, এটা এখানে যা ছিল তাই লিখেছি, আর এখানে দেখো -5 আছে, এই -5টা যদি পক্ষান্তর করে সমানের এই পাশে নিয়ে আসি তাহলে সেটা +5 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করেছি? এখানে পক্ষান্তর করেছি, এদিকের -2টা ওদিকে নিয়েছি, +2x হয়ে গেছে, আর এদিকের -5 এই পাশে নিয়ে আসছি, যেটা +5 হয়ে গেছে। এখন যদি আমরা একটু যোগ করি তাহলে তুমি দেখতে পাবে যে x আর 2x যোগ করলে হবে 3x। তাহলে লিখি 3x, আর 154 এর সাথে 5 যদি তুমি যোগ করো তাহলে 159 পাবে। এখন x এর সাথে এই 3টা গুণ আকারে আছে, তাহলে সমানের ওই পাশে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে। অতএব 159 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 53 পাবে। তাহলে লিখি অতএব x সমান 53। আমাদের কি বলেছিল খাতা এবং কলমের কোনটির দাম কত? দেখো আমরা খাতার দাম প্রথমে ধরেছিলাম x সমান বের হয়েছে 53, তাহলে আমরা লিখতে পারি অতএব খাতার দাম সমান 53 টাকা ও
এবং কলমের দাম কত ধরেছিলাম? 75 মাইনাস এক্স। তাহলে 75 মাইনাস এক্স এর মান বের হয়েছে কত? 53। এর জন্য আমরা লিখব 53। তাহলে 75 থেকে যদি তুমি 53 বাদ দাও, 5 থেকে 3 বাদ দিলে হবে 2, আর 7 থেকে 5 বাদ দিলে হবে 2। তাহলে খাতার দাম পেলাম আমরা 53 টাকা এবং কলমের দাম পেলাম 22 টাকা। তাহলে লিখি যে একটি খাতার দাম হচ্ছে 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। একটি খাতার দাম 53 টাকা ও কলমের দাম 22 টাকা। এটা আমাদের উত্তর।